যদি কোনো বন্ধু শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকে, যখন পুলিশ, সমাজ এবং পুরো সিস্টেম সেই বন্ধুকেই ভুল বোঝে, দিন রাত হয়রানি করে, ভয় দেখায়, এমনকি তার সঙ্গে অশোভন আচরণও করে, তবুও সে থেমে না থেকে সত্য সামনে এনে ছাড়ে, তাও বাস্তব জীবনে, তাহলে আপনি এমন বন্ধুকে কি বলবেন? উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলা প্রিয়া চৌধুরী নামের এক তরুণী তার প্রায় ২.৫ বছরের মেয়েকে কোলে নিয়ে চিন্তিত অবস্থায় মোদিনগর এলাকায় একটি বাড়িতে পৌঁছান। সেখানে তিনি বাড়ির মালিকের সঙ্গে কথা বলে সেই বাড়িতেই ভাড়া নিয়ে একটি ঘরে থাকতে শুরু করেন। তখন প্রিয়ার বয়স ছিল প্রায় ২৪ বছর, আর তার মেয়ে বংশিকার বয়স ছিল প্রায় ২.৫ বছর। সেই বাড়িতে থাকার সময় প্রিয়া একটি বিউটি পার্লারে কাজ শুরু করেন। প্রতিদিন তিনি তার মেয়েকে ভাড়া বাড়িতেই রেখে কাজে চলে যেতেন। সারা দিন প্রিয়া বাড়ির বাইরে থাকতেন, আর এই সময় তার শিশুকন্যার দেখাশোনা করতেন বাড়ির মালিকের পরিবারের সদস্যরাই। একই বাড়িতে চঞ্চল চৌধুরী নামে প্রায় ১৮ বছর বয়সী একটি মেয়েও থাকত। বেশিরভাগ সময় বংশিকার দেখাশোনা করত চঞ্চলই। দেখতে দেখতে প্রিয়া ও চঞ্চলের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। এমনই একদিন চঞ্চল প্রিয়াকে জিজ্ঞেস করল, আপনি এখানে একা থাকেন কেন? আপনার বাড়ির লোকজন কোথায় থাকেন? প্রিয়া চঞ্চলকে জানায় সে গাজিয়াবাদের লোনি এলাকার বাসিন্দা, কিন্তু ২০১০ সালে তার পরিবারের লোকজন তার বিয়ে রাজীব নামের এক যুবকের সঙ্গে দিয়ে দেয়। রাজীব গাজিয়াবাদের ভোজপুর থানা এলাকার খঞ্জরপুর গ্রামের বাসিন্দা ছিল। বিয়ের পর প্রিয়া একটি কন্যা সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় বংশিকা। কিন্তু বংশিকার জন্মের কিছুদিন পর থেকেই প্রিয়া ও রাজীবের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আসলে রাজীব তার বাবার ৮ সন্তানের মধ্যে একমাত্র ছেলে ছিল, আর তার ৭ জন বোন ছিল। শুধু তাই নয়, রাজীবের বাবাও তার পরিবারের একমাত্র ছেলে ছিলেন এবং তারও ৬ জন বোন ছিল। এই কারণেই যখন প্রিয়া কন্যা সন্তানের জন্ম দেন, তখন পরিবারে অশান্তি বাড়তে থাকে। ধীরে ধীরে এই ঝগড়া এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত রাজীব প্রিয়াকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্সের পর প্রিয়া তার নিষ্পাপ মেয়েকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসে, কিন্তু কিছুদিনের মধ্যেই সেখানে প্রিয়া ও তার মেয়েকে বোঝা মনে করা শুরু হয়। বাধ্য হয়ে প্রিয়াকে সেখান থেকেও চলে যেতে হয়। আসলে ডিভোর্সের পর প্রিয়ার জন্য অনেক বিয়ের প্রস্তাব আসে। বাড়ির লোকজনও চাইছিল তার দ্বিতীয় বিয়ে হয়ে যাক, কিন্তু প্রিয়ার একটাই শর্ত ছিল, সে এমন একজনকে বিয়ে করবে যে শুধু তাকে নয়, তার মেয়েকেও আপন করে নেবে। কিন্তু কোনো পাত্রই তার মেয়েকে গ্রহণ করতে রাজি ছিল না। এই কারণেই তার বিয়ের সম্পর্ক কোথাও ঠিক হয়নি। ক্রমে বাবার বাড়ির লোকজনের কাছেও প্রিয়া ও তার ছোট মেয়ে বোঝা হয়ে ওঠে। প্রিয়া তার বন্ধু চঞ্চলকে জানায়, বাড়ির লোকজন তাকে বলতো, মেয়েটিকে ছেড়ে দাও, নতুন জীবন শুরু করো। কিন্তু প্রিয়া কোনোভাবেই এই কথা মানতে রাজি ছিল না। এই কারণেই সে বাবার বাড়িও ছেড়ে দেয়। এরপর প্রিয়া দৃঢ় সিদ্ধান্ত নেয় যে সে নিজেই তার মেয়েকে লালন পালন করে বড় করবে এবং তাকে ভালো শিক্ষা ও ভালো জীবন দেবে। এই সংকল্প নিয়েই ২০১২ সালে প্রিয়া তার মেয়েকে নিয়ে সেই ভাড়া বাড়িতে এসে থাকতে শুরু করে। প্রিয়ার পুরো গল্প শুনে চঞ্চল চৌধুরী ভীষণভাবে তার প্রতি মুগ্ধ ও প্রভাবিত হয়ে পড়ে। এরপর দুজনের বন্ধুত্ব এতটাই গভীর হয়ে ওঠে যে তারা একে অপরকে ছাড়া যেন থাকতে পারত না। বলা হয় প্রিয়াকে বিউটি পার্লারে কাজও চঞ্চলই জোগাড় করে দিয়েছিল। ধীরে ধীরে বিউটি পার্লারের কাজের পাশাপাশি প্রিয়া আরও কাজ পেতে শুরু করে। বিয়ে, শাদী ও বিভিন্ন অনুষ্ঠানে মেকআপ আর্টিস্ট হিসেবে যাওয়ার সুযোগও পায় সে। সময়ের সঙ্গে সঙ্গে তার জীবনের গাড়ি যেন আবার ধীরে ধীরে সঠিক পথে ফিরতে শুরু করে। পরিস্থিতি সামলে উঠছিল, সবকিছু ঠিকঠাক চলছে বলেই মনে হচ্ছিল। কিন্তু আরেকটি বিষয়ও ছিল, প্রিয়া সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় হয়ে উঠেছিল। কারণ সে একা ছিল, সময় কাটানোর জন্য তার আর কোনো ভরসা ছিল না। মা, বাবা, ভাই, বোন, এমনকি এমন কোনো আত্মীয় ছিল না যার সঙ্গে ২ মিনিট কথা বলে সে মন হালকা করতে পারত। শুধু চঞ্চলই ছিল তার পাশে। আর বয়সের দিক থেকে প্রিয়াও তখন পুরোপুরি পরিপক্ক ছিল না। সে মাত্র ২৪ বছরের এক একাকী নারী, যে জীবনের কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এভাবেই ২০১৪ সালে ফেসবুকে প্রিয়ার পরিচয় হয় অমিত গুজ্জর নামে এক যুবকের সঙ্গে। অমিত ছিল মিরাটের বাসিন্দা। ধীরে ধীরে তাদের মধ্যে অনলাইনে কথা বলা শুরু হয়। সেই কথোপকথন ধীরে ধীরে বন্ধুত্বের রূপ নেয়, আর প্রিয়া অমিতের উপর পুরোপুরি ভরসা করে ফেলে। সে তার জীবনের প্রতিটি কথা অমিতের সঙ্গে ভাগ করে নিতে শুরু করে। বিয়ে থেকে শুরু করে তালাক, তারপর নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া, সবকিছুর গল্পই সে অমিতকে খুলে বলে দেয়।
ঠিক এখানেই হয়তো প্রিয়া নিজের সম্পর্কে সবকিছু জানিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করে ফেলেছিল। কারণ এই পৃথিবী বড়ই অদ্ভুত। এখানে বেশিরভাগ মানুষ অন্যের কষ্ট বোঝার চেষ্টা করে না, বরং নিজের স্বার্থটাই আগে দেখে। একটি কথা সবসময় মনে রাখা উচিত, আজকের সময় যদি কারোর সম্পর্কে জানা যায় যে তার সামনে পেছনে কেউ নেই, সে নারী হোক বা পুরুষ, তাহলে বেশিরভাগ মানুষ তাকে সাহায্য করার বদলে তার সুযোগ নেওয়ার কথাই আগে ভাবে। আর দুর্ভাগ্যবশত প্রিয়ার সঙ্গেও ঠিক এমন কিছু ঘটতে চলেছিল। যাই হোক, যখন প্রিয়া অমিতকে নিজের জীবনের পুরো সত্যিটা জানালো, তখন অমিত তার মেয়েকেও নিজের মেয়ের মতো গ্রহণ করতে রাজি হয়ে গেল। এই কথা শুনে প্রিয়ার মনে হলো, যাকে সে এত বছর ধরে খুঁজছিল, অবশেষে সে মানুষটিকে অমিতের মধ্যেই পেয়ে গেছে। তার মনে হলো এবার সে অমিতের সঙ্গে নতুন জীবন শুরু করতে পারবে। অমিত মিরাটে বই বাঁধাইয়ের কাজ করত। সে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে চুক্তি নিয়ে বই বাঁধাই করত এবং সেখান থেকে ভালোই উপার্জন করত। কিছুদিন পর অমিত প্রিয়াকে বলল, তুমি তোমার মেয়েকে নিয়ে মিরাটে চলে এসো, আমি এখানেই তোমার জন্য একটি বিউটি পার্লার খুলে দেব। এই কথা শুনে প্রিয়া খুব খুশি হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই প্রিয়া তার মেয়েকে নিয়ে মিরাটে চলে যায়। সেখানে তারা ভাড়া বাড়ি নিয়ে একসঙ্গে থাকতে শুরু করে। এ সময় প্রিয়ার মেয়েও ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। অমিত তাকে খুব আদর করত, ছুটির দিনে ঘুরতে নিয়ে যেত, শপিং করাতো, এমনকি সিনেমাও দেখাতে নিয়ে যেত। প্রিয়ার জীবনে যেন আবার সুখের আলো ফিরে এসেছিল। তবে প্রিয়া তার বন্ধু চঞ্চলকে ভুলে যায়নি। দুই বান্ধবী প্রতিদিন একে অপরের সঙ্গে কথা বলত, মাঝে মাঝে দেখা সাক্ষাৎও করত। প্রিয়া তার জীবনের প্রতিটি ঘটনা চঞ্চলকে জানাত। চঞ্চলও খুব খুশি ছিল, কারণ তার প্রিয় বান্ধবীর জীবন এখন সঠিক পথে এগোচ্ছে বলেই মনে হচ্ছিল। এরপর 2015 সালে প্রিয়া ও অমিত হিন্দু রীতিরেওয়াজ অনুযায়ী বিয়ে করে। বিয়ের পর মিরাটের খড়খৌদা থানা এলাকার কাংশিরাম কলোনিতে কাংশিরাম আবাস যোজনার আওতায় প্রিয়া নিজের একটি বাড়িও কিনে নেয়। বিয়ের পর স্বামী স্ত্রী দুজনেই সেই বাড়িতে থাকতে শুরু করেন। সময় নিজের গতিতে এগোতে থাকে, আর দেখতে দেখতে প্রায় 5 বছর কেটে যায়। এই সময়ের মধ্যেই অমিত গুজ্জার নিজের টাকায় আরেকটি আলাদা বাড়ি তৈরি করতে শুরু করে। বাড়িটি মিরাটেই প্রতাপপুর থানা এলাকার ভোবরাল অঞ্চলে তৈরি হচ্ছিল। আসলে যে বাড়িটিতে তারা তখন থাকছিল সেটি প্রিয়ার নামে কেনা ছিল, কিন্তু অমিত চাইছিল তার নিজের নামেও একটি বাড়ি থাকুক। যাই হোক, 2020 সালে লকডাউনের ঠিক আগে তাদের দ্বিতীয় বাড়িটি প্রায় পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল। কাকতলীয়ভাবে স্বামী স্ত্রী ও তাদের মেয়ে 3 জনই ফেব্রুয়ারি মাসে লকডাউনের আগেই নতুন বাড়িতে উঠে যায়। এরপর সারা দেশে লকডাউন ঘোষণা হয়, সবকিছু সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। লকডাউনের শুরুর দিনগুলোতেও প্রিয়া তার প্রিয় বান্ধবী চঞ্চলের সঙ্গে নিয়মিত কথা বলত। কিন্তু 28 মার্চ সকাল প্রায় 11টার দিকে প্রিয়া শেষবারের মতো চঞ্চলকে ফোন করে। কথা বলতে বলতে হঠাৎ করেই কল কেটে যায়। জানা যায় তাদের মধ্যে প্রায় 20 মিনিট কথা হয়েছিল। পরের দিন অর্থাৎ 29 মার্চ চঞ্চল তার বন্ধু প্রিয়ার খোঁজ নিতে ফোন করে, কিন্তু এবার প্রিয়া ফোন ধরেনি। চঞ্চলের কাছে প্রিয়ার স্বামী অমিত গুজ্জরের নম্বরও ছিল। সে অমিতকে ফোন করলে অমিত জানায় সে কোনো কাজে বাইরে এসেছে এবং সন্ধ্যায় বাড়ি পৌঁছে প্রিয়ার সঙ্গে তার কথা বলিয়ে দেবে। কিন্তু প্রিয়ার ফোন না ধরা চঞ্চলকে ভেতর থেকে অস্থির করে তুলছিল, কারণ প্রিয়া কখনো চঞ্চলের ফোন উপেক্ষা করত না। যদি কখনো কাজের চাপে ফোন ধরতে না পারত, তবে কিছুক্ষণ পর নিজেই ফোন করে কথা বলত। কিন্তু সেদিন না প্রিয়া ফোন ধরল, না পরে নিজে থেকে কোনো ফোন করল। যদিও চঞ্চল ও প্রিয়ার বাড়ির দূরত্ব ছিল মাত্র 12 কিলোমিটার, কিন্তু লকডাউনের কারণে চঞ্চল প্রিয়ার বাড়িতে যেতে পারছিল না। আরেকটি সমস্যাও ছিল, চঞ্চল প্রিয়ার সঠিক ঠিকানাও জানত না, কারণ তারা সবেমাত্র নতুন বাড়িতে উঠেছিল। চঞ্চল শুধু এতটাই জানত যে প্রিয়ার নতুন বাড়ি প্রতাপপুর এলাকায় কোথাও। খবরের অপেক্ষায় চঞ্চল সারাদিন কাটিয়ে দিল। তারপর বিকেল প্রায় 5টার দিকে সে আবার অমিতকে ফোন করল। এবার অমিত জানালো প্রিয়া ও তার মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, সেই কারণেই প্রিয়া কারো সঙ্গে কথা বলতে চাইছে না। এই কথাটা চঞ্চলের কাছে অদ্ভুত লাগলো, কারণ যদি সত্যি প্রিয়ার সঙ্গে অমিতের ঝগড়া হতো তাহলে সে সবার আগে চঞ্চলকেই জানাতো, অথচ অমিত বলছে প্রিয়া তার সঙ্গে কথা বলতে চাইছে না। অমিত আরও দাবি করল সে নাকি প্রিয়াকে ডেকে বলেছিল তোমার বন্ধু চঞ্চলের ফোন এসেছে, কিন্তু প্রিয়া কথা বলতে অস্বীকার করেছে। তবে চঞ্চলের সন্দেহ পুরোপুরি জেগে উঠল যখন সে দেখল প্রিয়া তার নাম্বার ব্ল্যাকলিস্টে দিয়ে দিয়েছে।
চঞ্চল বারবার ফোন করে অমিতের কাছে জবাব চাইতে থাকলে অমিত রেগে গিয়ে বলে প্রিয়া তার মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। অমিতের দাবি ছিল তাদের মধ্যে ঝগড়া হয়েছিল এবং রাগের মাথায় প্রিয়া নাকি তাকে ছুরি দিয়ে আঘাত করে যাতে সে আহত হয়। এরপর প্রিয়া তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। অমিত আরও বলে সে জানে না প্রিয়া এখন কোথায় আছে। এরপর ৩১ মার্চ চঞ্চলের কাছে প্রিয়ার নম্বর থেকে একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল ভুলবশত মা অর্থাৎ প্রিয়া বাবার অর্থাৎ অমিতের ওপর ছুরি দিয়ে আঘাত করেছেন, যার ফলে তিনি আহত হয়েছেন। তাই আমরা কিছু টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। সঙ্গে আরও লেখা ছিল আমাদের খোঁজ করার চেষ্টা করো না। এরপর ৫ এপ্রিল চঞ্চলের ফোনে একটি নোটিফিকেশন মেসেজ আসে। প্রিয়ার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪৫,০০০ টাকা তোলা হয়েছে। আসলে এই ব্যাংক অ্যাকাউন্টটি প্রিয়ারই ছিল, তবে নোটিফিকেশনের জন্য সে ব্যাংকে চঞ্চলের মোবাইল নম্বরই নিবন্ধন করে রেখেছিল। তাই যখন অ্যাকাউন্ট থেকে ৪৫,০০০ টাকা তোলার বার্তা চঞ্চলের ফোনে আসে, তখন সে কিছুটা স্বস্তি পায়। তার মনে হয় প্রিয়া সম্প্রতি টাকা তুলেছে, মানে সে যেখানে আছে নিরাপদেই আছে এবং ভালো আছে। এভাবেই ধীরে ধীরে সময় কেটে যেতে থাকে। ২৮ মার্চ প্রিয়া ও তার মেয়ে নিখোঁজ হয়েছিল, কিন্তু কয়েকদিন পার হয়ে যাওয়ার পরও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে ১৫ এপ্রিল উদ্বিগ্ন হয়ে চঞ্চল প্রতাপপুর থানায় একটি আবেদনপত্র জমা দেয়। থানায় গিয়ে চঞ্চল প্রিয়াকে নিজের কাজিন বোন বলে পরিচয় দেয় এবং জানায় গত ১৭ দিন ধরে প্রিয়ার কোনো খোঁজ নেই, এমনকি সে কারো ফোনও ধরছে না। চঞ্চল পুলিশকে আরও জানায় যে প্রিয়া তার স্বামী অমিত গুজ্জরের সঙ্গে থাকত, কিন্তু ২৮ মার্চ প্রিয়া ও তার মেয়ে বংশিকা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। এরপর পুলিশ অমিত গুজ্জরকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে পুলিশ অমিতকেও সেই একই গল্প শোনায় যা সে আগে চঞ্চলকে বলেছিল। তার স্ত্রী প্রথমে তাকে ছুরি দিয়ে আঘাত করে, তারপর মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অমিত তার কবজিতে ছুরির আঘাতের দাগও পুলিশকে দেখায়। এরপর আপাতত পুলিশ অমিতকে ক্লিন চিট দিয়ে দেয়। অন্যদিকে রিপোর্ট দায়ের করার পর চঞ্চল বাড়ি ফিরে আসে, কিন্তু সেখানেই থেমে থাকেনি। সে নিয়মিত প্রতাপপুর থানায় ফোন করতে থাকে এবং তার বোনের খোঁজ বের করার জন্য পুলিশের কাছে অনুরোধ জানাতে থাকে। কিন্তু সেখানকার পুলিশকর্মীরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার বদলে উল্টো চঞ্চলকেই বকাঝকা করতে শুরু করে। পুলিশ তাকে বলতে থাকে, তোমার সঙ্গে তার কি সম্পর্ক? তুমি এত চিন্তা করছো কেন? তোমরা দুজন মিলে অমিতের বিরুদ্ধে কোনো খেল তো খেলছো না। এতটুকুই নয়, প্রিয়ার খোঁজ করার পরিবর্তে এক পুলিশকর্মী রাতের বেলা চঞ্চলকে ফোন করে তাকে হয়রানি করতে শুরু করে এবং অশালীন কথা বলার চেষ্টা করে। চঞ্চল সাহস দেখিয়ে সেই সব ফোন কল রেকর্ড করে রাখে। অন্যদিকে যখনই চঞ্চল অমিত গুজরকে ফোন করে প্রিয়ার খোঁজ জানতে চাইত, সেও উল্টো চঞ্চলের ওপর চিৎকার করত। অমিতের দাবি ছিল এই সব কিছুর জন্য চঞ্চলই দায়ী। তার মতে চঞ্চল বারবার ফোন করে প্রিয়াকে উস্কানি দিয়েছিল। অমিত চঞ্চলকে হুমকিও দিতে শুরু করে। সে বলে প্রিয়া ও চঞ্চলের বিরুদ্ধে সে অভিযোগ দায়ের করবে, এমনকি স্পষ্ট ভাষায় সতর্ক করে দেয়, আবার যদি ফোন করে আমাকে বিরক্ত করো তাহলে আমি সরাসরি থানায় চলে যাব। এরপর ২ জুন পুলিশ চঞ্চলের বাড়িতে গিয়ে হইচই শুরু করে। পুলিশ তাকে বলতে থাকে, তুমি ওই মেয়েটাকে খুঁজতে এত উঠে পড়ে লেগে আছো কেন? নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো গোপন খেলা আছে। এখন একটু ভাবুন, যদি পুলিশ হঠাৎ করে কোনো মেয়ের বাড়িতে গিয়ে এভাবে কথা বলে, তাহলে সমাজ ও পাড়ার লোকজন তাকে কি চোখে দেখবে? মানুষের মনে সন্দেহ জন্মায় যেন সে কোনো বড় ভুল কাজ করছে। চঞ্চলের ক্ষেত্রেও ঠিক এমনটাই হচ্ছিল। তবুও এইসব অপমান, হয়রানি ও সামাজিক চাপের মাঝেও চঞ্চল তার বন্ধু প্রিয়ার জন্য ভীষণভাবে চিন্তিত ছিল। কে কি ভাবছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটাই, যে করেই হোক প্রিয়া ও তার নিষ্পাপ মেয়ের সত্যটা সামনে আনতে হবে। এই সময়ে চঞ্চলের পরিচয় হয় মনীষ লোহিয়া নামের এক ব্যক্তির সঙ্গে। মনীষ লোহিয়া বজরং দল সহ আরও কয়েকটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং একজন অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করতেন। শুরুর দিকে তিনিও চঞ্চলের কথা খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু চঞ্চল হাল ছাড়েনি। সে বারবার তার সঙ্গে যোগাযোগ করতে থাকে, ফোন করতে থাকে। অবশেষে কয়েকদিন পর মনীষ লোহিয়া চঞ্চলের কথা মন দিয়ে শোনার জন্য রাজি হন। তখন চঞ্চল প্রিয়ার সঙ্গে যা যা ঘটেছিল পুরো ঘটনাটি বিস্তারিতভাবে তাকে জানান। এরপর ১৪ই জুলাই মনীষ লোহিয়া ও চঞ্চল দুজনে মিরাটের পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যান। সেখানে তারা পুরো ঘটনার বিবরণ দেন। মিরাটের পুলিশ সুপার বিষয়টিকে গুরুত্ব সহকারে নেন
এবং সঙ্গে সঙ্গেই ক্রাইম ব্রাঞ্চের একটি বিশেষ দল গঠন করেন। এরপর ক্রাইম ব্রাঞ্চ পুলিশ প্রিয়া ও তার মেয়ের খোঁজে তদন্ত শুরু করে। তদন্তের প্রথম ধাপেই অমিত গুজ্জরকে গ্রেপ্তার করা হয় এবং তাকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু হয়। শুরুর দিকে অমিত কিছুই স্বীকার করতে চাইছিল না। সে বারবার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, কিন্তু কয়েকদিন ধরে চলা কঠোর জিজ্ঞাসাবাদের পর অবশেষে 22শে জুলাই অমিত ভেঙে পড়ে এবং তার স্ত্রী প্রিয়া ও মেয়ে বংশিকার ব্যাপারে সত্য স্বীকার করে। চঞ্চলের আগেই সন্দেহ ছিল অমিত হয়তো প্রিয়া ও তার নিষ্পাপ মেয়েকে হত্যা করেছে, নয়তো কোথাও বিক্রি করে দিয়েছে। 22শে জুলাই 2020 সালে ক্রাইম ব্রাঞ্চ পুলিশ অমিত গুজ্জরের বাড়িতে পৌঁছায়। তাদের সঙ্গে শ্রমিকরাও ছিলেন। যখন শোবার ঘরে রাখা খাট সরানো হয় এবং সেই জায়গায় খোঁড়াখুড়ি শুরু করা হয়, তখন প্রায় 7 থেকে 8 ফুট গভীর পর্যন্ত খনন করার পর গর্তের ভেতর থেকে দুজন আলাদা মানুষের হাড়গোড় উদ্ধার হয়। পুলিশ গর্ত থেকে সমস্ত হাড় বের করে নিয়ে আসে এবং সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু ঠিক এই সময়েই আরেকটি অবাক করা খবর সামনে আসে। একদিকে পুলিশ শোবার ঘরের নিচ থেকে কঙ্কাল উদ্ধার করছিল, অন্যদিকে জানা যায় অমিত গুজ্জর পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে, যদিও 22 জুলাই রাতেই তাকে আবার গ্রেফতার করা হয়। আসলে ঘটনাটা ছিল এমন, পুলিশ যখন শ্রমিকদের দিয়ে খোঁড়াখুড়ি করাচ্ছিল, তখন অমিতকেও সঙ্গে করে ঘটনাস্থলে নিয়ে এসেছিল। মাটির নিচ থেকে কঙ্কাল বের হতেই পুলিশ সদস্যরাও স্তব্ধ হয়ে যায়। সেই হট্টগোলের সুযোগ নিয়ে অমিত এক পুলিশকর্মীর পিস্তল ছিনিয়ে নেয় এবং গুলি চালাতে চালাতে পালানোর চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি চালায়। ধাওয়া করে নূরনগর মোড়ে গিয়ে পুলিশ অমিতের 2 পায়ে 4টি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে অমিত সেখানেই লুটিয়ে পড়ে। এরপর পুলিশ তাকে কাবু করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর পুনরায় জিজ্ঞাসাবাদে অমিত স্বীকার করে যে সেই তার স্ত্রী প্রিয়া এবং তার নিষ্পাপ মেয়ে বংশিকাকে হত্যা করেছে। কিন্তু এরপর যে গল্প সামনে আসে তা শুনে যে কেউ ভিতর থেকে কেঁপে উঠবে। অমিত গুজ্জর এবং চঞ্চল দুজনের বয়ান অনুযায়ী 2015 সালে প্রিয়া ও অমিতের বিয়ে হয়েছিল। বিয়ের পর তারা কাংশিরাম কলোনিতে নিজেদের বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই অমিতের আচরণ হঠাৎ বদলে যেতে শুরু করে। প্রিয়াও তার স্বভাবে অদ্ভুত পরিবর্তন টের পেতে থাকে। আসলে প্রতি শুক্রবার অমিত গোসল করে ভালোভাবে সেজেগুজে বাড়ি থেকে বেরিয়ে যেত। সে প্রিয়ার মেয়েকে আপন করেছিল বটে, এমনকি তাকে স্কুলে পৌঁছে দিত। কিন্তু কিছুদিন পর তার কথাবার্তা ও চিন্তাভাবনা আবার বদলে যেতে শুরু করে। একদিন হঠাৎ করেই অমিত প্রিয়াকে বলে যে তাদের মেয়েকে উর্দু ভাষাও শেখানো উচিত এবং প্রিয়াকেও মাথায় ওড়না দিয়ে চলতে হবে। প্রিয়া মা দুর্গাকে খুব ভক্তি করত এবং নিয়মিত তার পূজা করত। ধীরে ধীরে অমিত তাকে পূজা অর্চনা করতেও বাধা দিতে শুরু করে। প্রিয়া বুঝতে পারছিল না কেন হঠাৎ অমিত এমন আচরণ করছে। তাদের বিয়ে হয়েছে বহু বছর হয়ে গেছে, তবুও এই আকস্মিক পরিবর্তন তাকে গভীরভাবে চিন্তায় ফেলে দেয়। অমিতের বদলে যাওয়া স্বভাব দেখে প্রিয়া নিজের মতো করে তার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। সে সিদ্ধান্ত নেয় অমিতের নথিপত্র, আধার কার্ড সহ অন্যান্য কাগজপত্র দেখবে। সাধারণত অমিত তার সব নথি প্রিয়ার থেকে লুকিয়ে রাখত, কিন্তু একদিন সুযোগ পেয়ে প্রিয়া তার কাগজপত্র দেখে ফেলে এবং তখনই একটি চমকে দেওয়া সত্য সামনে আসে। অমিত গুজ্জরের আধার কার্ডে তার নাম অমিত নয়, বরং শমশাদ লেখা ছিল। 2018 সালে যখন এই সত্য প্রিয়ার সামনে আসে, তখন সে বিষয়টি তার বন্ধু চঞ্চলকেও জানায়। এরপর প্রিয়া সরাসরি শমশাদকে জিজ্ঞেস করে সে কেন এমন করেছে, কেন নিজের পরিচয় লুকিয়ে এত বড় মিথ্যা বলেছে। এই প্রশ্ন শুনে শমশাদ প্রিয়া ও তার মেয়ের সামনে কান্নায় ভেঙে পড়ে। সে অনুনয় বিনয় করতে থাকে, ক্ষমা চাইতে থাকে এবং নিজের ভুল স্বীকার করে। নিজের মেয়ে বংশিকার কথা ভেবে এবং সমাজে বদনামের ভয়ে প্রিয়া শেষ পর্যন্ত শমশাদকে ক্ষমা করে দেয়। চঞ্চলের মতে প্রিয়া বিশ্বাস করত তার বিয়ে তো অনেক বছর আগেই হয়ে গেছে, প্রতারণা হয়েই যাক, যা হওয়ার হয়ে গেছে। এখন যদি সে সবকিছু ছেড়ে ফিরে যায়, তাহলে সমাজ তাকে আরও কঠিন পরিস্থিতির মুখে ফেলবে এবং তার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। এই চিন্তা থেকেই সিদ্ধান্ত হয় আগামীতে শমশাদ প্রিয়ার স্বামী হিসাবেই থাকবে, কিন্তু ধর্ম নিয়ে সে প্রিয়া বা তার মেয়ের উপর কোনো ধরনের চাপ সৃষ্টি করবে না।
কিছু সময় পরিস্থিতি আবার কিছুটা স্বাভাবিকভাবে চলতে থাকে, কিন্তু এরপর শমশাদের আচরণ আবারও বদলাতে শুরু করে। এরপর সে সরাসরি প্রিয়াকে বলতে শুরু করে, পূজা করো না, এমন পোশাক পরো না। প্রিয়া যখন এর বিরোধিতা করত, তখন শামশাদ তার ওপর হাত তুলতে শুরু করত। মারধর যেন তাদের সংসারে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল। এই ঘরোয়া সহিংসতায় অতিষ্ঠ হয়ে 2019 সালে প্রিয়া খড়খৌদা থানায় গিয়ে শামশাদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করে। পুলিশের সামনেও শামশাদ ক্ষমা চায়। এরপর প্রিয়া আবার তাকে ক্ষমা করে দেয় এবং নিজের অভিযোগ তুলে নেয়। তবে এসবের মধ্যেও আরেকটি বিষয় প্রিয়াকে ভেতর থেকে ভীষণ কষ্ট দিচ্ছিল। শামশাদ প্রায়ই কাজের অজুহাতে কয়েকদিন ধরে বাড়ির বাইরে থাকত। এই সময়ে প্রিয়া আরও একটি চমকে দেওয়া সত্য জানতে পারে। সে জানতে পারে শামশাদ আগে থেকেই বিবাহিত। তার প্রথম স্ত্রীর নাম আফসানা এবং তাদের 3টি সন্তানও রয়েছে। কিন্তু সেই ঘটনার রাতে যা ঘটেছিল তা মানবিকতার সব সীমা অতিক্রম করে গিয়েছিল। লকডাউনের সময় শামশাদের বাড়িতে প্রায়ই তার বন্ধুরা আসত এবং সেখানে মদ্যপানের আসর বসত। প্রিয়া যদি এর প্রতিবাদ করত, শামশাদ তাকে নির্মমভাবে মারধর করত। সেই রাতেও পরিস্থিতি আলাদা ছিল না। শামশাদ তার শ্যালক দেলাওয়ারের সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। প্রিয়া রান্নাঘরে খাবার তৈরি করছিল এবং সবজি কাটছিল। ঠিক তখনই দেলাওয়ারের কুনজর পড়ে প্রিয়ার ওপর। সে শামশাদের সামনেই তার স্ত্রীর সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করতে থাকে। আরও ভয়াবহ বিষয় ছিল, শামশাদ নিজের শ্যালকের এই অন্যায়ের বিরোধিতা না করে বরং নেশার ঘরে তার পক্ষ নিতে শুরু করে। সে উল্টো প্রিয়ার ওপরই চাপ সৃষ্টি করতে থাকে এবং তাকে বাধ্য করার চেষ্টা করে। এই ধস্তাধস্তির মাঝেই প্রিয়ার হাতে থাকা ছুরি, যা দিয়ে সে সবজি কাটছিল, অসাবধানতাবশত শামশাদের হাতে লেগে যায়। রাগের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে শমশাদ প্রিয়ার গলা চেপে ধরে পুরো শক্তি দিয়ে চাপ দিতে থাকে। শ্বাসরোধ হতে হতে কয়েক মিনিটের মধ্যেই প্রিয়া চিরতরে নিস্তব্ধ হয়ে যায়। সেই একই ঘরে পাশে প্রায় 10 বছরের নিষ্পাপ মেয়ে বাংশিকা অজান্তে ঘুমিয়েছিল। কিন্তু শমশাদের নিষ্ঠুরতা এখানেই শেষ হয়নি। সে বালিশ দিয়ে বাংশিকার মুখ চেপে ধরে এবং নির্মমভাবে তাকেও হত্যা করে। মা ও মেয়েকে হত্যার পর শমশাদ ও দেলাওয়ার আবারও মদ্যপান করতে থাকে এবং ভাবতে শুরু করে এবার এই লাশগুলো কিভাবে লুকানো যাবে। লকডাউনের সময় ছিল, চারদিকে পুলিশের কড়া নজরদারি চলছিল। এমন পরিস্থিতিতে লাশ বাইরে নিয়ে গেলে ধরা পড়ার ঝুঁকি ছিল খুব বেশি। তাই তারা দুজনে মিলে বাড়ির ভেতরেই ঘরের মধ্যে মাটি খুঁড়ে লাশ দাফন করে লুকিয়ে ফেলে। এই পুরো ষড়যন্ত্রের কথা শমশাদের স্ত্রী আফসানাও জানত বলে জানা যায়। পরবর্তীতে আফসানা ও তার ভাই দেলাওয়ারকেও গ্রেফতার করা হয়। চঞ্চল ও শমশাদের বয়ান এবং উদ্ধার হওয়া প্রমাণের ভিত্তিতে পুলিশ চার্জশিট প্রস্তুত করে এবং সব অভিযুক্তকে আদালতে হাজির করে। সেখান থেকে তাদের বিচারিক হেফাজতে জেলে পাঠানো হয়। এছাড়া যেসব পুলিশকর্মী চঞ্চলকে হয়রানি করেছিল তাদেরও সাসপেন্ড করা হয়। এই মামলায় এখনও পর্যন্ত কোনো অভিযুক্ত জামিন পায়নি এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আইন তার নিজস্ব পথে চলবে এবং চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত আদালতই দেবে। তবে আপনার মতে অভিযুক্ত শমশাদের কী ধরনের শাস্তি হওয়া উচিত?